নমস্কার। আজ শোনাব লেখিকা আশাপূর্ণা দেবীর কুয়াশার আড়ালে। অলোক যে টেলিফোন এক্সচেঞ্জে কাজ করে এটা কোন নগরের ওদের জানা ছিল, তাই সহজেই খবরটা দিতে পারল এবং দিয়ে এমন একটা ভাব ফোটালো যেন খুব একটা উপকার করল অলোকের। হাড় জ্বলে গেল অলোকের, তবু সামলে নিয়ে প্রায় ভাবশূন্য গলায় বলল, একেবারে যায় যায় অবস্থা। কি আশ্চর্য, আগে তো কিছু জানতে পারিনি, কিন্তু আমাদের সবাইকে একবার একসঙ্গে দেখতে চেয়েছেন। এটা কি করে সম্ভব হয়ে উঠবে বুঝতে পারছি না। বিশেষ জরুরি, আশ্চর্য। ঠিক আছে, বলে দেখছি সবাইকে। আচ্ছা, ছাড়লাম। সবাই মানে পুলক, তিলক আর তনু, অর্থাৎ তনিমা। সকলেই অবশ্য কলকাতার মধ্যেই, আর তিলকের বাড়িতে টেলিফোন না থাকলেও অফিসে যোগাযোগ করা যাবে। নিকুচি করেছে, আমি বেটাই যেন চোর দায় ধরা পড়ে গেলাম। হাতের কাজ একটু সামলে প্রথমেই তনুকে ডাকল। কি ভাগ্যি একবারই পাওয়া গেল। তবে তনু শুনেই ছিটপিটিয়ে ঠিকরে উঠল। অলোক এখান থেকেই তনুর সেই পরিচিত ভঙ্গিটি দেখতে পেল যেন। কি বললি দাদা? সবাই মিলে বোলন কাকার রোগশয্যার পাশে গিয়ে বসতে কোন নগর ছুটতে হবে? খেয়ে দে আর কাজ নেই কারো? যায় যায় অবস্থা, হাঁপানি রোগী। এমন যায় যায় অবস্থা তো অনেকবারই শোনা গেছে। একবার তো মা ছুটেও ছিল। রাখ ও কথা। খবরটি দিলেন কোন দয়াময়? যোগু জ্যাঠার ছেলে টেনিদা, বিশেষ নাকি জরুরি দরকার। ওহ, জরুরি? বোলন কাকার মতো লোকের সঙ্গে আমার অন্তত কোনো জরুরি দরকার থাকতে পারে না। তোর ইচ্ছে হয় যা। আমি তো যাবার জন্যে মরে যাচ্ছি, সবাইকে বলতে বলল তাই বলছি। নিজের কীর্তির কথা কারোর মনে থাকে না, নইলে কোন মুখে আমাদের সবাইকে দেখতে যাওয়ার কথা বলতে পারে বোলন কাকা? বাবা স্ট্রোকের কারণ ওই বোলন কাকা, একথা নিশ্চয় এক্ষুনি ভুলে যাসনি। ভুলে যাবার প্রশ্ন নেই, তবে মা অবশ্য বরাবর বলেছে বিশ্বাসঘাতকতা নয়, বোকামি। ব্যবসার খাঁজখোঁজ বুঝতো না বোলন কাকা, তাই বাবার ব্যবসাটা ডুবল। তর্ক করত আমাদের সঙ্গে। জানি, আসলে বোকা নাম্বার 1 মা নিজেই, তাই চিরটা কাল বোলন বলে মরত, আর চিরকাল বিশ্বাসও করে গেল। অন্ধ স্নেহ আর কি। তা আমরা তো আর স্নেহান্ধ নই। যে যায় যাক, আমি যাচ্ছি না। নাম শুনলে আমার মাথার মধ্যে জ্বালা করে ওঠে। আচ্ছা, রাখছি। সবাই ভালো আছিস তো? তিলককে ফোন করল অলোক তার টিফিনের সময় নাগাদ। তিলক ব্যঙ্গের গলায় বলল, ওহ দাদা, কত রকম নির্লজ্জই আছে জগতে। মহাশয় বোলন মুখুজ্জে অন্তিমকালে তার আপনজনদের দেখতে চেয়েছেন। রাবিশ, স্রেফ নতুন কোনো প্যাঁচ। সেবার মনে আছে তো? কোন নগরের বাড়িটা বেচে দেবার জন্য মাকে তো প্রায় রাজি মতো করিয়ে আনা হয়েছিল। হঠাৎ একবার এসে মাকে কি ভুজুং দিল, ব্যাস মা বেঁকে বসল। ঘোষণা করে দিল আমি বেঁচে থাকতে বাড়ি বেচা হবে না। আর এও হুকুম হয়ে গেল শ্রীযুক্ত বোলন মুখুজ্জে যাবজ্জীবেত ওকে উচ্ছেদ করা চলবে না। তোমার মনে আছে কিনা জানি না, আমার তো মনে সবই আছে বাবা, কিন্তু এমন একটা অকওয়ার্ড পজিশনে পড়তে হয়। টেনিদার কথার ভঙ্গিটা যেন নিতান্ত নরাধম না হলে আমরা অবশ্যই আদেশমাত্র ছুটে যাব। আমার যাওয়ার প্রশ্ন ওঠে না। আমারও ওঠে না। জানানোর কথা জানিয়ে দিলাম, ব্যাস। অফিসের কাজ আজ মাথায় উঠল। পুলককে বাড়ি ফিরে রাতে করলেই হবে। বাড়িতে প্রথমে ধরল পুলকের বউ। আদুরে গলায় বলল, ও দাদা, কি খবর? কেমন আছেন সব? ভালোই আছি। পুলু বাড়ি নেই? আছে, চা খাচ্ছে, ডেকে দিচ্ছি। থাক থাক, চাটা খেতে দাও, পরে না হয় আর একবার। সঙ্গে সঙ্গেই পুলকের গলা শোনা গেল, দাদা কি ব্যাপার? না না, চা খাওয়া হয়ে গেছিল, কিছু বলবে নাকি?
হ্যাঁ, আর বলিস কেন, সারাদিন এই কর্মই করছি। সকালে কোন্নগর থেকে টেনিদা। বক্তব্য পেশ করার সঙ্গে সঙ্গেই পুলক তাচ্ছিল্যের গলায় বলল, তুমি কি যাবে ভাবছ নাকি? আরে না বাবা না, তবে জাস্ট একবার জানিয়ে দিলাম। টেনিদাটিকে তো জানিস, মহা ঘুঘু লোক। পরে হয়তো কোনো সময় বলে বসবে। ঠিক আছে, রাখছি। অনেকদিন তো এদিকে আসিস না। যা কাজ পড়েছে, এই আজই একটু সকাল সকাল ফিরেছি, নইলে। অফিস থেকে ফিরেই অবশ্য বউয়ের সঙ্গে কথা হয়ে গেছে অলোকের। বউ বলেছে, তোমার যেমন মাথা ব্যথা দেখছি, বেশ বুঝতে পারছি। কেউ যাবে না, তুমিই যাবে। তোমার যা কর্তব্য জ্ঞান। অলোক কাঁধ নাচিয়ে মুখের একটা ভঙ্গি করল। পাগল তো নই। তরুণ সুলভ এই ভঙ্গিটি বউ পছন্দ করে। অলোক তাই সেটা রপ্ত করে রেখেছে। 3 ভাই এবং 1 বোন, এই 4 জনই বলুন মুখুজ্জে নামে সেই এক যায় যায় অবস্থার লোকের এই শেষ ইচ্ছেটিকে ধৃষ্টতা ভেবে তাচ্ছিল্য করলেও লোকটার ওই ধৃষ্টতাকেই যেন ঝেড়ে ফেলতে পারছে না। ঘুরে ফিরে সেই আলোচনাতেই আসছে যে যার নিজ নিজ পরিবেশে। ওই ফন্দিবাজ চতুর স্বার্থপর লোকটা তাদের মা বাবাকে সরলতার ভানে ঠকিয়ে এসেছে এবং তাদের বিশ্বাস অর্জন করে নিয়ে তলে তলে ডুবিয়েছে। তারই বিশদ ব্যাখ্যা। তনুর বর একসময় বলে উঠল, কিন্তু বিয়ের পর প্রথম প্রথম তোমার মুখে তো খুব বলুন কাকা শুনেছি বাবা। ছোটবেলায় বলুন কাকাই ছিলেন তোমাদের সব। বলুন কাকা ছিল তোমাদের খেলার সঙ্গী, গল্প বলার দাদু, যত রকম মজার খেলার ফন্দি আবিষ্কার করতে ওস্তাদ। বলুন কাকার এত ক্যামেরার শখ যে তোমাদের উঠতে বসতে খেতে খেলতে ফটো তুলে তুলে অ্যালবাম বোঝাই করেছে। তোমাদের নিয়ে গঙ্গায় গিয়ে। আচ্ছা আচ্ছা হয়েছে, ওহ যেন টেপ রেকর্ডার চালিয়েই চলেছে। হ্যাঁ বলেছি, প্রথম প্রথম তখনও স্বরূপ চেনা হয়নি। বাবার স্ট্রোক হবার পর যখন তার কারণ জানতে পারলাম, তখন থেকে ধরা গেছে কি চিজ। তোমার মা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মা চিরকালই বিশ্বাস করে গেছেন ওর চোখের মায়া কাজল আর মোছেনি। ছেলেবেলায় তো বোধবুদ্ধির বালাই ছিল না, তাই ওই পাকা অভিনেতাটিকে স্বর্গের দেবতাতুল্য মনে হতো। তনুর আগের চোটে ঘেমেই গেল। বসে পড়ে বলল, পাখাটা বাড়াও তো একটু। ধেত তেরি, এত বেশি উত্তেজিত হচ্ছ কেন? যাবে না যাবে না, চুকে গেল। যাবার ইচ্ছে আসবেই বা কি করে? কি জীবনযাপন করছেন এখন শুনলে তুমি। বাড়ির পুরনো ঝি দক্ষ, তার একটা মেয়ে, নাতনি, কাকে যেন বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে, সেই এখন সব। বর বোধহয় বউকে রাগাতেই দয়া দয়া গলায় বলে, আহা তা ব্যাচিলার মানুষ, বয়স হয়েছে, রোগ ব্যাধির শরীর, রেঁদে বেড়ে খাওয়াবার যত্ন টত্ন করবার একটা মানুষ তো দরকার। চমৎকার, তোমাদের পক্ষে অবশ্য এর থেকে ভালো কোনো পথ ভাবনায় আসে না। তা বটে, আমাদের প্রতি তোমাদের যে গভীর শ্রদ্ধা, এটা বোধহয় তারই প্রকাশ। অলোকের বউ রাত্রে বিছানায় এসে বসে বলল, তাহলে কোন নগরে যাওয়ার চিন্তা করছো না তো? আমি কিন্তু পরশু রবিবার দিনকে দিদি জামাইবাবুকে ডেকেছি। অলোক অবশ্য তার বউয়ের বড়লোক দিদি জামাইবাবুকে দুচক্ষে দেখতে পারে না, তবে ভান তো করতেই হয়, খুবই সুচক্ষে দেখে। তাই বলে উঠল, খুব ভালো কথা, অনেক দিন দাবায় বসা হয়নি। সারাটা দিন ফর নাথিং একটা ঝুট ঝামেলায়। হাই তুলে পাশ ফিরল, যাতে এক্ষুনি দিদি জামাইবাবুর জন্যে কী ধরনের বাজার করতে হবে সেটা না শুনতে হয়। ঘুমের ভান আত্মরক্ষার একটি ভালো বর্ম। কিন্তু কে ভেবেছিল পরদিন সকালেই অফিসে এসেই বসামাত্র দুটো ফোনের ধাক্কা খেতে হবে। প্রথমটা একটুক্ষণ চুপ করেছিল, পরক্ষণেই অপর পক্ষের বক্তব্য শুনে শিউরে প্রায় ছিটকে উঠল। না না, সে কি, ডেড বডি রাখছেন কি? বলুন, কি বলছেন? আমাদের মধ্যে একজন কাউকে যেতেই হবে?
কি আশ্চর্য! এর কোনো মানে হয়? কি মুশকিল! এতক্ষণ অপেক্ষা করার দরকার কি? আপনারা সবাই রয়েছেন। অপরপক্ষ গড়গড় করে অনেক কিছু বলে নিল। অলোক আবার কথা বলল। অসুবিধাটা কোথায় ঠিক বুঝতে পারছি না। আপনারাও যা, আমরাও তো তাই। কি বলছেন? তা নয়, হ্যারাস করবে? এ তো মহা বিপদ হলো। হ্যাঁ, তা মানছি ঘণ্টাখানেকের পথ, কিন্তু এইভাবে এখান থেকেই তো বেরিয়ে পড়ে সোজা চলে যাওয়া যায় না। বাড়িতে একবার না গিয়ে ততক্ষণই অপেক্ষা করবেন? কি আশ্চর্য! ঠিক আছে, দেখি যত তাড়াতাড়ি পারি। রিসিভারটা নামিয়ে রেখে দু হাতে একবার মাথাটা একটু চেপে ধরল। যত ঝঞ্ঝাট কি তার ওপরই এসে পড়ে। অতঃপর বাড়িতে একটা ফোন করল। বউ শুনেই বলে উঠল, চমৎকার। পরক্ষণেই বলে উঠল, তার মানে দিদি জামাইবাবুকে বারণ করে পাঠাতে হবে। উহ! অলোক বলে উঠল, বাহ, এর সঙ্গে ওদের কি? কি তা জানো না বুঝি? অশৌচ লাগলো না তোমাদের? অলোক বোকাটে গলায় বলল, আমাদের অশৌচ লাগলো? লাগলো না? তোমার বাবার খুড়তুতো ভাই না, তার মানে জ্ঞাতি। তা জ্ঞাতির উপযুক্ত কাজই করেছেন, মরেও খানিকটা জব্দ করে গেলেন। যাক, ছুটছ তাহলে দেশের বাড়িতে? কি করা যায় বলো? বললাম তো ব্যাপার। ঠিক আছে, আমি তো কালই বলেছি, যেতে তুমিই যাবে। তা ফেরাটা কখন? ঠিক বুঝতে পারছি না তো। পারবেও না। তোমার মাতৃগর্ভের 4টির মধ্যে হাড়বোকাটিই তো আমার ভাগে পড়েছে। যাক, রাখছি। পারো তো নিজেকে একটু বাঁচাবার চেষ্টা করো। রিসিভার নামিয়ে রাখার শব্দটা বেশ জোরালো লাগলো। আর ঠিক তার পরের মিনিটেই আবার বেজে উঠল। দাদা, তনু বলছি। উহ, এতক্ষণ কার সঙ্গে কথা কইছিলি? কখন থেকে এঙ্গেজড? শোন, 2 মিনিট সময় চাই, একটা কথা বলছি। বোঝা গেল সেই একটা কথা বলবার জন্যে একটু বল সঞ্চয় করতেই এতগুলো কথা বলা। বল। অলোকের স্বরে নির্লিপ্ততা। বলছিলাম কি, বলেছিলাম বটে যাব না, তো হঠাৎই মনে হচ্ছে বহুকাল তো কোন্নগরের বাড়িটা দেখা হয়নি, আর কবেই বা হবে। তাই মনে হলো যেতে বলেছে যখন, তখন এই ছুতোয় একবার ঘুরে এলেও হয়। হাসিস না। মানে কাল রাত্রে আমাদের সেই ছেলেবেলার ছবির অ্যালবামটা মা যেটা আমার কাছে রাখতে দিয়েছিল, সেইটা হঠাৎ খুলে দেখছিলাম, বুঝলি। দেখতে দেখতে যেন ওখানকার বাড়িটা আর আমাদের ছেলেবেলাটা চোখের সামনে ভাসছিল। তাই বলছিলাম কি, কাল তো রবিবার আছে, চল না হয় একবার। অলোক এতক্ষণ ধৈর্য ধরে সবটা শুনে নিয়ে তারপর গম্ভীর ভাষণে বলল, ছুতোটা আর কোনো কাজে লাগবে না। মানে? মানে দেখা করতে যাওয়ার আর মানে নেই। কয়েক সেকেন্ড স্তব্ধতা, তারপর একটু অস্ফুট স্বরে, কবে? মানে কখন? আজই ভোরবেলা। খবরটা কে দিল? আর কে? ওই দয়াময় টেনিদা। আমাকে তো এক্ষুনি যেতে হবে। এক্ষুনি? উপায় কি? মহাভাগ্যবান আমি, আমার জন্য ডেড বডি অপেক্ষা করছে, গিয়ে মুখাগ্নি করব বলে। আবার একটু স্তব্ধতা। অতঃপর তাই নিয়ম না? জানি না কি নিয়ম কি আইন। যোগুজাটা নাকি বলে দিয়েছেন নিকট আত্মীয়জন কেউ না গেলে বার্নিং ঘাটে হ্যারাস করবে। তাছাড়া বলুন কাকার কি যেন বলার ছিল আমাদের, সেটাও জ্যাঠার কাছে জানিয়ে গেছে। আশ্চর্য, এত শেষাবস্থায় খবর দিল ওরা। সেই তো। যাক, আমার আর নষ্ট করার মতো সময় নেই। তুই পুলুকে আর তিলুকে খবরটা একটু জানিয়ে দে। তোদের বৌদি বলছিল অশৌচ ফশৌচ লাগলো নাকি। রাখলাম। কোন্নগরে যাওয়াটা অবশ্য এখান থেকে এমন কিছু ব্যাপার নয়। ট্রেন না পেলে বাসেও যাওয়া যায়। তবু ভেবে খুব খারাপ লাগছে, তার জন্য একটা ডেড বডি ফেলে রাখা হয়েছে মুখাগ্নি করবে বলে। হয়তো মুখে মাছি বসছে, হয়তো টেনিদা কোম্পানি নিজের কাজে চলে গেছে। বাড়িতে কে যেন সেই একটা মেয়ে আছে, তার কাছে ফেলে রেখে।
ওদের সঙ্গে বলুন কাকাদের নাকি কত পুরুষ যেন হয়ে গেছে, ওদের অসৌচ লাগে না, এই রকম কি যেন একটা বলল তখন তরবরিয়ে। আসলে দায়িত্ব এড়াবার জন্যেই হয়তো। অলোক তো একবার বলেও ছিল, অলোকের জন্য দাহটা ফেলে রাখার দরকার নেই, যা করার করে ফেলুক, খরচপত্র যা লাগে সেটা না হয় অলোক পরে ধীরে সুস্থে গিয়ে। তো তখনই ওইসব বলল। বলতে আর কি, কথা বানাতে তো আর ট্যাক্স লাগে না। পিতা পুত্র যখন একজোট, ওই যোগু জ্যাঠাটিও তো কম নয়। দেখে মনে হয় ঋষি তুল্য, কিন্তু ভেতরে ভেতরে সব সমান। জানা যাচ্ছে না গিয়ে কি দুর্গতিতে পড়তে হবে। অলোকের কপালেই যত। আবার টেলিফোনটা বেজে উঠল। দাদা, তনু বলছি, আছিস এখনো? বাঁচলাম বাবা, ভাবছিলাম হয়তো পাবো না। এই শোন, আর একটু অপেক্ষা কর, আমরা যাচ্ছি তোর কাছে। আমরা? তনুর স্বভাবতই দ্রুত ভঙ্গি আরও দ্রুত হয়। মানে তোদের ভগ্নিপতি আমায় খুব মানে আর কি। একটু ইয়ে করতে দেখে বলছে ওর তো আজ শনিবারের ছুটি, গাড়িটা নিয়ে আমাকে আর তোকে পৌঁছে দিতে পারে। কোন নগর আর কতটুকু পথ, একটু বস তাহলে, এলাম বলে। যাক বাবা, অলোকের বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। বাঁচা গেল। টানা গাড়িতে যাওয়া মানে যাওয়ার কষ্টের এবং দুশ্চিন্তা আর দুরূহতার 14 আনাই কমে গেল। তবে মুখে তো আর আহ্লাদটা প্রকাশ করা যায় না। গাড়িবান ভগ্নিপতিটি লোক অবশ্য ভালোই, চাল অহংকার নেই, বোনের সৌভাগ্যে সুখীও অলোক, তবু কোথাও যেন একটু দীর্ঘই খোঁচা দেয়। তবে বউয়ের দিদি জামাইবাবু সম্পর্কে যতটা, ততটা কি আর? বলল, ঠিক আছে, ওয়েট করছি। নেমে গিয়ে গেটের সামনে এসে দাঁড়ালো। একটু পরেই পরিচিত গাড়িটা দেখতে পাওয়া গেল, কিন্তু ওর মধ্যে আরও মাথা দেখা যাচ্ছে মনে হচ্ছে। মনে হওয়াটা ভুল নয়, পুলক এবং তিলকও এসেছে। পুলকেরও তো আজ শনিবারের ছুটি। খবরটা শুনে ভাবল চলে গেলেও হয়, কি জানি সংসারটাকে হঠাৎ বেওয়ারিশ পেয়ে গিয়ে ইতিমধ্যেই পাড়ার হিতৈষী জ্ঞাতিরা সব সাফ করে ফেলল কিনা। যাওয়াটা বোধহয় দরকারি। আর তিলক, তার অবশ্য ছুটি নেই, আর অত শত ভাবেও নি। তবে সবাই যাচ্ছে আর দিদি গাড়িটা অফার করছে দেখে একটু লোভই হলো। সত্যি অনেক দিনও যাওয়া হয়নি, মনেই ছিল না ওদের একটা দেশের বাড়ি আছে। গাড়ি চলা শুরু হতে না হতেই 4খানা গলা একসঙ্গে কথা কয়ে উঠল। প্রত্যেকেরই চেষ্টা কি ধরনের মানসিকতার চাপে পড়ে ডিসিশনটা হঠাৎ বদলে ফেলে চলে এসেছে, যেন এই চলে আসাটায় কোথায় একটু লজ্জার ব্যাপার রয়েছে। অথচ কিন্তু একটু কথা এগোতে এগোতেই কথা ঝিমিয়ে এলো, ঠান্ডা মেরে গেল গাড়ির মধ্যেকার হাওয়া। তিলক একবার বলে উঠল, আমি তো ঠিক করছি গিয়েই আগে দেখে নেব লেপের চালির ওপর তোলা আমার সেই টয় পাইপ গানটা আছে কিনা। শেষবার আসার সময় নিয়ে আসা হয়ে ওঠেনি। অবশ্য ওটাই যে শেষ তা তো ভাবা হয়নি। প্রসঙ্গটা তেমন জমল না। সকলেরই বোধহয় মনে হলো কেই বা তা ভেবেছিল। তিলক আর একবার বলে উঠল, জিনিসটা দারুণ ছিল। একটু থামল, আলগা গলায় বলল, বলুন কাকা দিয়েছিল ক্লাসে ফার্স্ট হওয়ার জন্যে। এতক্ষণের পর একবার বলনের নামটা উচ্চারিত হলো। এতক্ষণ মনে হচ্ছিল শুধু যেন শৈশব বাল্যের স্মৃতিবিজড়িত স্থানটিকে দেখার জন্যেই 4 ভাই বোনেরই অভিযান। এখন মনে পড়ল তাদের দেখবার জন্যে একটি শবদেহ রাখা রয়েছে। কিছুক্ষণ আর কেউ কথা বলল না। তারপরে স্তব্ধতা ভেঙে এতক্ষণ যে একটিও কথা বলেনি সে মৃদু গলায় বলে উঠল, এসে গেলাম, এই শিব মন্দিরের পাশের বাঁকটাতেই তো দাদা। অলোক তৎপর গলায় বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তোমার ঠিক মনে আছে তো? আর 4 জনের মনের মধ্যেই একই সঙ্গে একটাই শব্দ ধ্বনিত হল, এক্ষুনি এসে গেলাম। এত কাছে, তাই তো কই মনে হতো না। না, বলন মুখুজ্জের ডেড বডিখানা
মুখে মাছি উড়িয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছিল না। শিব মন্দিরের বাঁকটা ঘুরতেই দেখা গেল মুখুজ্জে বাড়ির সামনে অনেক জনমনুষ্যের জটলা, ছেলে বুড়ো ইতর ভদ্র, কিছু চাষিবাসী মেয়েও। অবশ্য অস্বাভাবিকও কিছু নয়। একটা বাড়িতে একটা আধবুড়ো আইবুড়ো লোক একা পড়ে থাকত। এখন সে মৃতদেহ হয়ে পড়ে আছে। তারে চিতায় তোলবার লোকেরা কলকাতা থেকে আসছে। কে জানে কতক্ষণে আসবে, আসবে কি আসবে না। না এলে কি হবে শেষ পর্যন্ত না দেখে কেউ নড়তে পারে? তাছাড়া লোকটা ভারী পরোপকারী ছিল। অনেকের মনের মধ্যে সেটা একটা বিশেষ বিষণ্ণতা সৃষ্টি করছিল। নারদ মুনির মতো লম্বা পাকা দাড়ি যোগু জ্যাঠা কাঁপতে কাঁপতে আর হাউমাউ করতে করতে এগিয়ে এলেন। সেই এলি বাবা, সবাই এলি, অথচ কালকেও যদি আসতিস শেষ অবধি টনটনে জ্ঞান ছিল। বারবার জিজ্ঞেস করছিল খবরটা ঠিকমতো দেওয়া হয়েছে কিনা, জরুরি বলা হয়েছে কিনা। শুনতে শুনতে ভারী অস্বস্তি লাগে। তনু অভিযোগের গলায় বলে উঠল, খবর তো পাওয়া গেল একেবারে শেষ অবস্থায়। যোগু জ্যাঠা কি এই অন্যায় অভিযোগটি হজম করে নেবেন? সঙ্গে সঙ্গেই বলে উঠলেন, তোদের তো বাবা একটা বেলার জন্যেও দেশের বাড়িতে আসবার সময় হতো না। নচেত তোদের মা চলে যাবার পর বলুন তো কতবারই বলেছে, চিঠি লিখে লিখে হদ্দ। ইদানিং আর দুঃখে অভিমানে, তাছাড়া শরীর তো চিরকালই খারাপ, হেঁপো রুগী। কোঁচার খুঁট তুলে নাক মুছলেন। আবার বললেন, তবে এবারে এই বাড়িঘরের একটা বিলি বন্দেজ করতেই এত তাগাদা। কটা সন্ডা গুন্ডা খালি গা ছেলে কোমরে গামছা বেঁধে সামনের চাঁপা গাছটার তলায় জটলা করে বিড়ি খাচ্ছিল। বলে উঠল, আচ্ছা আচ্ছা, ওসব কথা পরে হবে, এখন আসল কাজটার ব্যবস্থা হোক তো। দেখা গেল চাঁপা গাছটার ওদিকে অদূরে একখানা খাটিয়া বুক পেতে অপেক্ষা করছে। তিলক বলে উঠল, ইস, ওই হতচ্ছাড়া একখানা দড়ির খাটিয়া, মুন্ডু নড়ে। একটা সন্ডা ছেলে হাতের পোড়া বিড়িটাকে ছুঁড়ে ফেলে দিয়ে হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠে বলল, তা দাদারা কলকাতা থেকে একখানা পালিশ মারা বোম্বাই খাট নিয়ে এলেই পারতেন, মরার মুন্ডু অনড় থাকত। অলোক চাপা গলায় বলল, আহ তিলু। পুলক আরো চাপা গলায় বলল, কিন্তু যোগু জ্যাঠা বাড়িঘরের কথা কি যেন বলল। সে প্রসঙ্গ আর এগোল না। সকলে বাড়ির মধ্যে ঢুকে এলো। সেই বাড়ি গতকাল থেকে চার চারটে মানুষের মধ্যেই টুকরো টুকরো ছবি হয়ে চোখের সামনে ভেসে ভেসে উঠছিল। যাদের শৈশব বাল্যের টুকরোগুলো সেই ছবির মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আর বোধ করি ছবিগুলোকে একটি সুষমায় শিল্পমণ্ডিত করে তুলতে একটা সদাহাস্য উজ্জ্বল মূর্তি ঝলসে ঝলসে উঠছিল। কিন্তু না, সে বাড়িটাকে দেখতে পাওয়া গেল না। এখন লোকারণ্য, এখন বাড়িটা শ্রীহীন, বিবর্ণ, হতদশা। আবার বলতে গেলে বদলায়নি কিছু। যেখানে যা ছিল সবই রয়েছে যথাযথ। সেই দালানে ঢুকেই সামনের ঘরে চিরপরিচিত পরিবেশে, চিরপরিচিত সরু খাটখানায় বলুন মুখুজ্জে নামের লোকটা যেমন শুয়ে থাকত তেমনই শুয়ে আছে, এখন ঘুমন্ত। যেটা পরিচিত নয় সেটা হচ্ছে ইউক্যালিপটাস আর অগরু মিশ্রিত তীব্র একটা গন্ধ বাতাসকে ভারী করে তুলেছে। খাটের একটা পায়ায় ঠেস দিয়ে একটা মেয়ে দুই হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে। দেখে মনে হচ্ছে কেঁদে কেঁদে কাহিল হয়ে এখন একটু বিরতি দিয়েছে। মুখ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু খোড়ো বাড়ির চালের মতো রুক্ষ চুলে ভরা মাথাটা আর গুটিয়ে থাকা বিবর্ণ ফ্রকটার নিচ থেকে বেরিয়ে পড়া রোগা লিকলিকে কালো কালো দুটো ফাটাচটা পা। তবু দেখে মনে হচ্ছে এই প্রাণীটাই বোধহয় মৃতের সবচেয়ে আপনজন। একে বোধহয় তনুই বলে উঠল, কিংবা তিলক। এদের সঙ্গে সঙ্গে সত্যি আপনজনেরাও ঢুকে পড়েছেন। যোগু আবার ভাঙা গলায় বলে উঠলেন, ওই তো তোমাদের সেই দক্ষ বুড়ির নাতনি নয়না, যেতে ওরই গেল।
তিনকুলে কেউ নেই, দিদিমাটা মরে যাওয়ায় পথে ভেসে যাচ্ছিল। বোলনের দয়ার প্রাণ ডেকে নিয়ে আশ্রয় দিয়েছিল, তো মোহতের আশ্রয় পেয়েছিল। ঘরের ছেলে মেয়ের মতো দেখত বোলন। মেয়েটাও অবশ্যই তার যোগ্যী, কি সেবা যত্নটাই করেছে, কি ভক্তিভাবে রেঁধে বেড়ে খাইয়েছে। দাদু বলে প্রাণ বার করত, মুখ তুলে দেখ রে নয়না, কারা সব এসেছে। নয়না মুখ তুলল না, কিন্তু ভগবান জানেন ঠিক এই মহা মুহূর্তেই তনু তার বরের মুখের দিকে তাকিয়ে মরল কেন। না তাকালে তো বরের মুখে ওই অদ্ভুত অভূতপূর্ব হাসির আভাসটা দেখতে হতো না। জানতে পারত না সুকুমারও এরকম একটা হাসি হাসতে জানে। তনু চোখ ফিরিয়ে নিল। এখন তনু আসল দ্রষ্টব্যের দিকে তাকালো। মৃত্যুর পর কি সকলের মুখের চেহারাই একরকম হয়ে যায়? প্রসন্ন, প্রশান্ত। সারা জীবনের ক্লান্তির সঞ্চয় মুখের আঁকিবুকি রেখাগুলো মিলিয়ে গিয়ে ভিতর থেকে একটা আভা ফুটে ওঠে। মায়ের মৃত্যুর পরই এটা লক্ষ্য করেছিল তনু, এবং হয়তো তার ভাইয়েরাও। অথবা তা নয়, পুরুষের লক্ষ্য শক্তি কম। ঘরটায় সাজসজ্জা যেমন ছিল অবিকল তাই আছে। দেওয়াল ধারে সেই ড্রয়ার দেওয়া টেবিলটা তেমনই আছে। যেমন এধারের দেওয়ালে একটা চিতির দাগ ধরা লম্বাটে আরশি ঝুলত, তেমনি ঝুলছে। দু জানলার মাঝখানে যে সরু দেওয়ালটায় ক্যালেন্ডার ঝুলত, তেমনি ঝুলছে। দেওয়ালের ঠিক যেখানে যেখানে রবীন্দ্রনাথ, সুভাষ বোস আর বিবেকানন্দের ছবি টাঙানো ছিল, তেমনি আছে। এক চুলও এদিক ওদিক হয়নি। ঠিক যেমন ছিল তেমন, কোনোখানে বদলের ছাপ নেই। অথচ পৃথিবী কত বদলে যায়, প্রতিনিয়ত বদলায়, বদলে চলে। তাকিয়ে দেখতে দেখতে একটি শুধু নতুন সংযোজন দেখতে পেল তনু এবং অবশ্যই তার ভাইয়েরা। টেবিলের ওপরকার দেওয়ালে যেটা ফাঁকা ছিল, সেখানটায় তনুদের মা বাবার একত্রের একটি ছবি। দুজনেরই হাসি হাসি মুখ, খুব ঘনিষ্ঠ হয়ে বসা। এ ছবি এরা কেউ কখনো দেখেনি। কোথায় পেল বলুন কাকা? তারপরই মনে হলো, কোথায় আর পাবে, নিজেই তুলেছিল কোনো সময়, দাদা বৌদিকে ধরে জোরাজুরি করে গা ঘেঁষে বসিয়ে। দুজনেরই তো খুব প্রশ্রয় ছিল বোলনের প্রতি। ছেলেবেলায় যেটা দেখে খুব মজা লাগতো এদের। জানতো বোলন কাকা কিছু বললে বাবা আর না করতে পারবে না। সেই মজাটাই বড় হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে একটা বিরাগ গড়ে তুলেছিল। হয়তো এমন হয়, কোথায় যেন নিজেদের প্রাপ্যে ঘাটতি ঘটার রাগ আসে। সন্ডা ছেলেগুলো হুড়মুড়িয়ে ঘরে এসে ঢুকে পড়েছে। এখনই শান্ত হয়ে শুয়ে থাকা নিদ্রিত লোকটাকে তার চিরপরিচিত পরিবেশ থেকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে আগুনে ফেলে দেবে। হঠাৎ জগুজাটা হাতটা তুলে বললেন, এতক্ষণ যখন গেল, আর 2 মিনিট দাঁড়া বাবা। ওকে আমি শেষ সময় কথা দিয়েছিলাম জিনিসটা আমি নিজে এদের হাতে তুলে দেব। ও এখনো রয়েছে, হয়তো এখনো এ ঘরের হাওয়ায় ঘুরছে, ওর সামনে দিয়ে দিই। পইতে বাঁধা একটা চাবি দিয়ে টেবিলের ড্রয়ার খুললেন। তার থেকে একটা পাতলা ধরনের হাত বাক্স বার করলেন। অলোকের দিকে বাড়িয়ে ধরে ভাঙা গলায় বললেন, এর মধ্যে বিধিবদ্ধ আইনসঙ্গত উইল আছে। এই বাড়ি, বাগান, পুকুর সব তোমাদের 4 ভাই বোনকে সমভাবে দানপত্তর করে দিয়ে গেছে। শুধু নগদ 2000 টাকা ওই মেয়েটার জন্যে। কোঁচার খুঁটটা আবার নাকের কাছে তুললেন। সমবেতর দিকে তাকিয়ে বলে উঠলেন, ভাই রে, তোর কাছে দেওয়া কথা রাখলাম, এবার আমার ছুটি। বেশ বোঝা গেল এই নাটকীয় দৃশ্যটিকে তিনি মনের মধ্যে ভালোভাবেই লালন করে রেখেছিলেন এবং মনে মনে রিহার্সাল দিয়ে চলেছিলেন, কিন্তু চেষ্টাটা কোনো আবেগ মুহূর্ত সৃষ্টি করতে পারল না। স্থান, কাল, পাত্র এবং পরিবেশের পবিত্রতা ভুলে অলোক এবং পুলক দুজনেই উত্তেজিত হয়ে বলে উঠল, দানপত্র মানে? দানপত্র করার উনি কে? উনি আমাদের দান করবেন? ব্যাপারটা কি? এসবের মালিক কে?
যোগু অবাক হলেন। অবাক গলায় বললেন, সব কিছুর মালিকই তো ওই বোলন মুখুজ্জে বাবা, তোমাদের বোলন কাকা। কেন, তোমরা জানো না এ কথা? না, এমন একটা অদ্ভুত কথা জানার সৌভাগ্য আমাদের হয়নি। পুলকের গলায় ব্যঙ্গের সুর। কিন্তু যোগু তো আর নাবালক নয়। তিনি জোরের গলায় বলেন, শোনোনি, সেটাই আশ্চর্য। তোমার মা বাপ বলেনি? আর এই হতবাগাটারও কোনো জাহিদ ছিল না তো? বোলনের বাপ নগেন মুকুজ্জে, আর তোদের বাপের বাপ ঠাকুরদা খগেন মুকুজ্জে, দুই সহোদর ভাই। তা জানিস তো, নাকি তাও জানিস না? তো জান। খগেন তো দেশেই থাকত, স্কুল মাস্টারি করত। নগেন মগরাহাটে থাকত। মগরায় বালি সাপ্লাইয়ের ঠিকেদারি ব্যবসা, খুব পয়সা, দুহাতে রোজগার। তো কেবলই বড় ভাইয়ের কাছে টাকা পাঠাতো দেশের জীর্ণ ভিটে ভেঙে বাড়িঘর করতে, বাগান পুকুর কিনতে। বড় ভাই দেখে শুনে করাতো, প্রাণ দিয়ে করতেন। বোলনের বাপের খুব ইচ্ছে ছিল সব কিছু দুই ভাইয়ের নামেই হোক, কিন্তু তোদের ঠাকুরদা রাজি হননি। একটু বেশি আদর্শবাদী ছিলেন তো। বলতেন, না না, তোর ছেলের ভবিষ্যৎ আছে, ওর ঘর সংসার হবে। সেগুড়ে তো বালি, চলেই গেল সাত তাড়াতাড়ি। একটু হাঁপ ফেলে বলেন, বোলনের মা তো এতটুকু ছেলে রেখে মরেছিল, তোদের ঠাকুমাই মানুষ করেছেন। বোলন সে ঋণ চিরজীবন মনে রেখেছিল, তোদের বাবাকে সহোদর অগ্রজতুল্যই দেখত। হঠাৎ পুলকের গলা থেকে কর্কশ একটা আওয়াজ বেরিয়ে এলো, খুব মহত্ব করেছেন। তো সত্যি কথাটা চেপে রাখবার কি দরকার ছিল? মরণকালে আমাদের গালে এই থাপ্পড়টি বসিয়ে যাবার জন্যে? শুনে উপস্থিত সকলেই চমকে উঠল, বুঝিবা শিউরেই উঠল। অলোক তাড়াতাড়ি বলল, আহ পুলু, কি হচ্ছে? যোগু জ্যাঠা দাড়িতে হাত বুলিয়ে বরফ ঠান্ডা গলায় বললেন, মানুষ চেনবার বোধবুদ্ধি সকলের থাকে না বাবা। চেপে রাখার জন্যে নয়, জাহিরেই ছিল তার লজ্জা। হেঁপো রোগী, লেখাপড়া তেমন হয়ে ওঠেনি, নিজেকে খুব তুচ্ছ জ্ঞান করত। আমি এসবের মালিক তা বোধহয় মনের মধ্যে ও মানত না। নির্বোধ, নইলে হাঁপানি আছে বলে কে আবার বেথা ঘর সংসার করতে ছাড়ে? নির্বোধ বই কি, নইলে বাপ তো নগদ টাকাও বেশ কিছু রেখে গেছিল। তো তোদের বাবার একবার কি খেয়াল হলো, বলুন বিনা খাটুনিতে একটা ব্যবসা কর। একখানা গেঞ্জির কল না কি যেন কিনেও দিল সেই টাকায়। কিন্তু ব্যবসা বুদ্ধি থাকলে তো দুদিনে ফেল মারল, টাকাগুলোই জলে গেল। সে টাকাটা থাকলে বুড়ো বয়সে কি এমন হাড়ির হাল হতো? কিন্তু একদিনের জন্যে সে কথা মুখে আনেনি। হেঁপো রুগী, চাকরি বাকরি করে উঠতে পারেনি, ওই টুকটাক একটু হোমিওপ্যাথি করে যা হয়েছে, তো বেশিরভাগই তো দাতব্য। বাইরে থেকে একটা হেঁড়ে গলায় ডাক শোনা গেল, দাদু। অধৈর্য ওয়ার্নিং বেল। যোগু যারা তাড়াতাড়ি বলে উঠলেন, হচ্ছে বাবা হচ্ছে, আর তো বলার টাইম পাবো না। হ্যাঁ, কি বলছিলাম? জমির তো এখন সোনার দাম, একদার বিঘের দামের ডবলে কাঠা। কত বলেছি পুকুরধারের খানিকটা জমি বেচে দাও, কানে নেয়নি, বলতো যেমন আছে থাক। তো আপনাদের পাঁচালি গান থামান দাদু, সরুন সরুন, লাশ নিতে দিন, এরপর গন্ধ ছাড়বে। কোমরে গামছা বাঁধারা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে এসে হ্যাঁচকা এক টানে লাশকে বালিশ তোষক সমেত মুড়ে জড়িয়ে দমদাম ঘর ছেড়ে বেরিয়ে উঠোনে নামল। লক্ষ্যস্থল সেই বুক পেতে রাখা দড়ির খাটিয়াখানা। ওরা উঠোনে নামতেই নয়না নামের মেয়েটা, ও দাদু, দাদু গো বলতে বলতে ওদের পিছু পিছু ছুটল। কিন্তু এরা কেউ সেদিকে তাকিয়ে দেখছে না। চারজোড়া বিস্ফারিত চোখের দৃষ্টি স্থির হয়ে আটকে গেছে ওই তোষক উঠিয়ে নিয়ে যাওয়া খাটটার ওপর, যাতে এখন পড়ে রয়েছে ছোট বড় অনেকগুলো গর্ত থেকে ছোবড়া বেরিয়ে আসা জরাজীর্ণ শুধু একখানা পাতলা গদি। গদিখানার বহুদিনের মালিককে হঠাৎ উঠিয়ে নেওয়া মাত্র
ও যেন সমস্ত দৃশ্যটির ওপর একটি ব্যঙ্গ দৃষ্টি হেনে দাঁত খিচিয়ে হেসে উঠল। যোগু কোম্পানি এদেরকে সব যাত্রার সঙ্গে এগিয়ে যাওয়ার ইশারা জানিয়ে নিজেরা এগিয়ে গেলেন। আর ঠিক সেই মুহূর্তে তিলক নামের সেই ছেলেটা খাটের একটা বাজু চেপে ধরে প্রায় যোগু মুখুজ্জের স্টাইলে হাউ হাউ করে চেঁচিয়ে উঠল, আমাদের কি দোষ? আমরা কি করে জানব? উনি কেন এরকম? মাও কেন? অলোক আস্তে ওর পিঠে একটা হাত রেখে বলল, হ্যাঁ, সেটাই ভাবতে হবে। মাও কেন আমাদের এভাবে অন্ধকারে রেখেছিলেন? পুলক মেজাজি। পুলক বোধহয় ওই ছোবড়াগুলোর দাহে রাগের গলায় বলে ফেলল, কেন আর আমাদের হেয় করতে? বলুন কাকাকে তো আমাদের থেকেও বেশি আপনজন ভাবতেন। কেন তা ভাবতেন সেটাও তো ভাববার বিষয় পলু। সুকুমার এতক্ষণ নিঃশব্দেই ছিল, এখন এগিয়ে এসে বলল, কি আশ্চর্য, এখন ওই তুচ্ছ ব্যাপারটা নিয়ে ভাবাভাবি। আসলে হয়তো কিছুই নয়, হয়তো এই অন্ধকারে রাখাটা আপনাদের কাকার জাস্ট একটু মজার খেলা মাত্র। মাকেও তার দলে টেনে। ছাড়ুন ওসব কথা, চলুন। ওরা এগিয়ে গেলেন। তনু, তুমি না হয় তোমার ওই জ্যাঠামশায়ের বাড়িতে থাকোগে ততক্ষণ। তনু চোখ তুলে একবার তাকিয়ে আবার নামিয়ে নিয়ে বলল, না, আমিও সঙ্গে যাব। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে একটা কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।